যুদ্ধ থামাতে এবার পুতিনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যদিও এমন হুঙ্কার তিনি বহুবার দিয়েছেন, কিন্তু পুতিন কোনো কর্ণপাত করেননি। তবে এবারের হুমকি বেশ কঠোর হতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অনেক বিশ্লেষক আবার আগ বাড়িয়ে বলছেন, গাজা যুদ্ধ থামলেও যে কোনো সময় রাশিয়ার সঙ্গে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে। যদিও এমন কোনো ইঙ্গিত ট্রাম্পের কোনো কথায় পাওয়া যায়নি, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে বড় ধরনের চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি এবার কঠোর চাপ প্রয়োগ করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্ররা চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না মেলার পর এমন পদক্ষেপ নিলেন তিনি। হোয়াইট হাউসে এএফপির এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি তৎপরতা বাড়াবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা চাপ বাড়াচ্ছি, একসঙ্গে এটা বাড়াচ্ছি। ন্যাটো খুব ভালো কাজ করছে। ফিলিস্তিনের গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তাতে মূল ভূমিকা পালন করেছেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ক্ষমতায় বসার পর থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। পুতিন ছাড়াও একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে পুতিনের ওই বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে গত আগস্টে। গত বুধবার রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় যে গতি এসেছিল তা ওই বৈঠকের পর থেকে বড় অংশে থেমে গেছে। তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে বলেন, শান্তি চুক্তির এই যুদ্ধ ট্রাম্প থামাতে পারবেন বলে আত্মবিশ্বাস আছে তার। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকাকালে ৭ যুদ্ধ থামিয়েছে তার প্রশাসন। গাজায় সংঘাত থামানোর প্রচেষ্টা ৮ নম্বর বলে উল্লেখ করেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম এই বিশ্বে সব যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবচেয়ে দ্রুত থামাতে পারব। তিনি আরও বলেন, আমি মনে করি সেটিও ঘটতে যাচ্ছে। তবে এই সময়ের মধ্যে তারা প্রতি সপ্তাহে প্রায় ৭,০০০ মানুষকে হারিয়েছে। এটি বেশ খারাপ মনে হচ্ছে। এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না। আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা হতো না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন সংকট সমাধানে অনেক কিছু করছেন। তিনি সত্যি বহু জটিল সংকট সমাধানে কাজ করছেন, যেগুলো বহু বছর এমনকি দশক ধরে চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে পুতিন বলেন, যদি আমরা সেই লক্ষ্যগুলো অর্জনে সফল হই যেগুলোর জন্য ট্রাম্প চেষ্টা করছেন, তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা। বর্তমান মেয়াদে ট্রাম্প রাশিয়া ও তার দীর্ঘদিনের বন্ধু নেতা পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পরও তিনি মস্কোর সঙ্গে পুনরায় ঘনিষ্ঠতার আহ্বান জানিয়েছেন। চলতি বছরের আগস্টে ট্রাম্প আলাস্কায় এক সম্মেলনে পুতিনকে যুক্তরাষ্ট্রে আতিথ্য দেন। গাজার মাটিতে শান্তি ফেরানোর প্রচেষ্টা এখন তুঙ্গে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত হচ্ছে গাজায় শান্তি রক্ষার মিশনে। এই মিশনের অন্যতম নেতৃত্ব দিতে পুরোদমে প্রস্তুত তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবুজ সংকেতে তুর্কি সেনারা গাজায় শান্তি বজায় রাখার জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় তুর্কি সেনারা সবসময় প্রস্তুত। এর একদিন পরই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে তাদের সশস্ত্র বাহিনী গাজা মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এএফপির
এক প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সের অংশ হিসেবে কাজ করবে। এই লক্ষ্যে তুরস্ক মিশরের শার্ম এল শেখে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। এই দল আলোচনার মাধ্যমে মিশনের বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের সমন্বয়ে গঠিত একটি দল যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়নে সহায়তা করবে। তুরস্ক এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় গভীরভাবে জড়িত। ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে এরদোয়ানের প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে তুর্কি সেনাবাহিনীর অভিজ্ঞতা অতুলনীয়। তুরস্ক যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। তুরস্কের এই প্রতিশ্রুতি গাজার জনগণের জন্য নতুন আশার আলো জাগিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এই মিশনে যোগ দিচ্ছে। তারা ইসরায়েলে 200 সেনা মোতায়েন করবে, তবে ফিলিস্তিনি অঞ্চলে তারা অবস্থান করবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠন করবে। এই কেন্দ্র গাজায় নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্যের প্রবাহ সহজ করবে। এই টাস্কফোর্সের কাজ শুধু শান্তি বজায় রাখাই নয়, বরং গাজায় জরুরি সাহায্য পৌঁছে দেওয়া এবং উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। তুরস্কের সেনাবাহিনী এই মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের প্রশিক্ষণ ও দক্ষতাকে কাজে লাগাচ্ছে। ইসরায়েল হামাস সংঘাতের দীর্ঘ ইতিহাস এবং অঞ্চলের জটিল রাজনৈতিক পরিস্থিতি এই মিশনকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তুরস্ক শান্তির জন্য কাজ করছে, কিন্তু এটি একটি দীর্ঘ পথ। উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। এই মিশনে তুরস্কের ভূমিকা শুধু সামরিক নয়, মানবিকও। গাজার মানুষের জন্য খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তুরস্ক অগ্রণী ভূমিকা পালন করতে চায়। এরদোয়ানের প্রশাসন বারবার বলছে, ফিলিস্তিনি জনগণের পাশে তারা সব সময় থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে তুরস্কের দিকে। এই শান্তি মিশন কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। তবে তুরস্কের এই উদ্যোগ গাজার মানুষের জন্য একটি নতুন সকালের প্রতিশ্রুতি বহন করছে। শান্তির এই পথে তুরস্ক কতদূর এগিয়ে যেতে পারবে সেটাই এখন সবার নজরে। রাশিয়ার সীমান্তে প্রকাশ্যেই ক্ষমতা দেখিয়ে গেল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর বিমান সেনারা। যদিও চুপ ছিল রাশিয়া, কিন্তু প্রতিক্রিয়া জানালে সরাসরি রাশিয়ায় হামলা হতে পারত বলেও আশঙ্কা করছেন অনেকেই। পুতিনের বিরুদ্ধে ন্যাটোর বাহিনী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে যোগসাজশে ইউক্রেন যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রুশ সীমান্তে টানা 12 ঘন্টার দীর্ঘ যৌথ টহল পরিচালনা করেছে। এই অভূতপূর্ব অভিযান চালানো হয়েছে রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন ও যুদ্ধবিমান হামলার প্রতিক্রিয়ায়। ন্যাটোর এমন প্রতিক্রিয়া হতে পারে রাশিয়ায় যৌথ হামলার হুমকি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, রয়্যাল এয়ারফোর্সের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান আর্কটিক অঞ্চল থেকে বেলারুশ ও ইউক্রেনের ওপর দিয়ে উড়েছে। এই দীর্ঘমেয়াদী অভিযানে যুক্তরাষ্ট্রের KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান সহায়তা প্রদান করেছে। গত সেপ্টেম্বরে রাশিয়ার বিভিন্ন আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। 10 সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশসীমায় 19 থেকে 23টি রুশ ড্রোন প্রবেশ করে, যার মধ্যে কয়েকটি ন্যাটো যুদ্ধবিমান দ্বারা ভূপাতিত হয়। এস্তোনিয়ার আকাশসীমায় 3টি রুশ MiG-31 যুদ্ধবিমান 12 মিনিট ধরে অবস্থান করেছে। রোমানিয়ার আকাশসীমাও একাধিকবার লঙ্ঘিত হয়েছে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ন্যাটো 12 সেপ্টেম্বর অপারেশন ইস্টার্ন সেন্ট্রি চালু করেছে। এই অভিযানের প্রধান উদ্দেশ্য হল ন্যাটোর পূর্ব সীমান্তে আকাশ, স্থল ও সমুদ্রের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করা এবং রুশ ড্রোনগুলোকে আটকানোর জন্য সমন্বিত নীতি প্রতিষ্ঠা করা। পূর্বে এই দায়িত্ব পৃথক সদস্য দেশগুলো পালন করত, কিন্তু এখন ন্যাটো সামগ্রিক নীতি প্রয়োগ করছে।
ন্যাটো সদস্য দেশগুলো এখন রুশ সীমান্তে সশস্ত্র ড্রোন মোতায়েন এবং রুশ বিমান ভূপাতিত করার শর্তাবলী শিথিল করার কথা বিবেচনা করছে। কিছু দেশ পাইলটদের দৃশ্যমান নিশ্চিতকরণ ছাড়াই রাডার তথ্য বা বিমানের গতিপথের ভিত্তিতে হুমকি মোকাবেলার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে। তবে পারমাণবিক শক্তিধর রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের আশঙ্কায় সতর্কতা বজায় রাখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 10টি ইউরোপীয় দেশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা গেছে। পোল্যান্ড, রোমানিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, জার্মানি, বেলজিয়াম, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও ফ্রান্সে এই ধরনের ঘটনা ঘটেছে। কোপেনহেগেন সহ বিভিন্ন বিমানবন্দর অজ্ঞাত পরিচয় ড্রোনের কারণে সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। ইইউ সংসদ 15টি রুশ বিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের সামরিকীকরণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন। তিনি রাশিয়া ন্যাটো আক্রমণ করবে এমন অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুট রাশিয়ার বেপরোয়া আচরণ নিন্দা করে বলেছেন যে ইচ্ছাকৃত হোক বা না হোক এটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার এই ড্রোন অভিযানগুলো নিছক প্রযুক্তিগত উড্ডয়ন নয়, বরং ইচ্ছাকৃত অনুসন্ধান যার লক্ষ্য ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করা ও দুর্বলতা চিহ্নিত করা। এই হাইব্রিড যুদ্ধকৌশল সাইবার আক্রমণ, অবকাঠামো নাশকতা ও তথ্য যুদ্ধের সাথে মিলে ইউরোপের নিরাপত্তার জন্য বহুমুখী হুমকি তৈরি করেছে। এই 12 ঘন্টার যৌথ টহল শুধুমাত্র সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, বরং ন্যাটো ঐক্যের শক্তিশালী বার্তা। যুক্তরাজ্যের এই সক্রিয় ভূমিকা ইউরোপীয় নিরাপত্তায় তার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রমাণ। বাল্টিক সাগর একটি নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং মানবহীন হুমকিগুলো আরও পরিশীলিত হচ্ছে। ন্যাটোর দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়ার ক্ষমতা এখন জোটের সংকল্পের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করার সাথে সাথে ইউরোপের আকাশসীমা নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাশিয়ার এই কৌশলগত চাপের মুখে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে তার উপর নির্ভর করবে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা। দীর্ঘদিনের টানাপোড়েনের সম্পর্কের মাঝেই আবারও দ্বন্দ্বে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতে হঠাৎ করে সীমান্তে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোর উপর একযোগে হামলা চালায় আফগান বাহিনী। দাবি উঠেছে দক্ষিণাঞ্চলের হেলথমান প্রদেশের 2টি সহ অন্তত 3টি ঘাঁটি এখন তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে। সূত্র জানাচ্ছে কয়েকদিন আগেই পাকিস্তান কাবুলে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসলামাবাদ একে সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করে, কিন্তু আফগান প্রশাসনের মতে এটি সরাসরি তাদের আকাশসীমা লঙ্ঘন। আর সেই ঘটনার প্রতিশোধেই শনিবার রাতে শুরু হয় নতুন এই সংঘাত। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন সীমান্তে পাকিস্তানের একাধিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে তবে কাবুলের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। যে কোনো ধরনের লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ইসলামাবাদের সামরিক সূত্র বলছে তালেবান প্রশাসন সীমান্তবর্তী অঞ্চলে টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের সহায়তায় পাকিস্তানের ঘাঁটিগুলোর উপর হামলা হয়েছে। পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তের 6টির বেশি স্থানে পূর্ণ শক্তিতে আক্রমণ চালিয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে ইসলামাবাদের ক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তানের দাবি, ভারত আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বিরোধী তৎপরতায় সহযোগিতা দিচ্ছে। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কাবুল ও নয়াদিল্লি দুই দেশই। আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে এই সংঘাত দুই দেশের সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত বরাবর নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো তার থেকেও বড় আকার ধারণ করেছে।
বিশ্লেষকদের মতে এই উত্তেজনা যদি আরো বাড়ে তাহলে আফগান পাক সীমান্তে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে, কারণ দুই দেশেরই সেনা এখন সীমান্তে মুখোমুখি অবস্থানে এবং কোনো পক্ষই আপোষের ইঙ্গিত দিচ্ছে না।